আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছে মিরাহাত মিনা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। শেষ হলো ভারতে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। ভোট পড়েছে ৬২.৩%। লোকসভা নির্বাচনে কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা নেই বিজেপি। ২৮ বছরের মধ্যে কোনো প্রার্থী পাঠায়নি গেরুয়া শিবির। রাফাহ সীমান্তে আরও বেপরোয়া ইসরায়েল। আইনি লড়াইয়ে নামবে মিশর। তুরস্কের সমর্থন। আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের আয়োজনে। শুরুতে জানাবো ভারতের লোকসভা নির্বাচনের খবরাখবর। শেষ হলো ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৬২.৩%। এ দফায় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে ভোট। পশ্চিমবঙ্গের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল সহ ৮ আসনে বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে আসেন ভোটাররা। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবার হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, বহরমপুরে ক্রিকেটার ইউসুফ পাঠান আর দুর্গাপুর বর্ধমানে কীর্তি আজাদ। পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হবে ২০ মে। চলমান লোকসভা নির্বাচনে কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা নেই ক্ষমতাসীন বিজেপি। ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো কাশ্মীরে কোনো প্রার্থী পাঠায়নি গেরুয়া শিবির। বিশ্লেষকদের দাবি, আর্টিকেল 370 রদের মধ্য দিয়ে অঞ্চলটিতে সমর্থন হারিয়েছেন মোদি। নতুন কোনো দলের মাধ্যমে পরিবর্তনের আশা স্থানীয়দের। ভারতের বুকে দগদগে এক ক্ষতের নাম কাশ্মীর। প্রাকৃতিকভাবে অপরূপ এই অঞ্চলে যুগে যুগে বিদ্রোহী ও সেনাদের মধ্যকার সংঘাতে ঝরেছে হাজারো প্রাণ। গেল নির্বাচনেও কাশ্মীর সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় মুখে বলেন অঞ্চলটিতে বিজেপির সাফল্যের কথা। সেখানে ভারতে চলমান লোকসভা নির্বাচনে এবছর কাশ্মীরে কোনো প্রার্থী পাঠায়নি গেরুয়া শিবির। ১৯৯৬ সালের পর প্রথমবার দেখা গেল এ নজির। বিশ্লেষক ও বিরোধী দলের দাবি, কাশ্মীরে এবছর বিজেপির প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে যাওয়া ছিল পরিকল্পিত সিদ্ধান্ত। কারণ ২০১৯ সালে আর্টিকেল ৩৭০ রদ করে অঞ্চলটিকে দিল্লির নিয়ন্ত্রণে নিয়ে আসেন মোদি। Actually, if it is a success story, as Modi has been claiming everywhere, and মোদি যদি দেশ জুড়ে এতই উন্নয়ন করেছে তাহলে তারা পালালো কেন? তাদের তো নির্বাচনে লড়ে তা প্রমাণ করা উচিত ছিল, কিন্তু বিজেপি তা করেনি। কারণ তারা জানে তারা এখানে কি তাণ্ডব চালিয়েছে। তারা নিজেরাই সন্দিহান এবং ভয়ে থাকে। and they are scared of fighting elections directly. আর্টিকেল ৩৭০-এর প্রয়োগে একটি বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা পেত জম্মু কাশ্মীর। এই বিশেষ মর্যাদায় অঞ্চলটির ছিল নিজস্ব আইন ও সংবিধান প্রণয়নের অধিকার, ছিল নিজেদের পতাকাও। শুধু পররাষ্ট্র, প্রতিরক্ষা ও যোগাযোগ ছিল কেন্দ্রীয় সরকারের হাতে। ২০১৯ সালে এ মর্যাদা কেড়ে নেওয়ায় লাগাতার বিক্ষোভ করেন স্থানীয়রা। এবছর বিজেপি না থাকায় স্থানীয় ভোটারদের চাওয়া একটাই, আর তা হলো পরিবর্তন। यही सोच के वोट देंगे कि कश्मीर में हर हमेशा खुशहाली है। আমরা এই আশা নিয়ে ভোট দেব যে সরকারই আসুক কাশ্মীরে উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করুক। প্রতিনিয়ত এখানে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আমরা আসলে কোনো বিশেষ দলকে সমর্থন করি না। আমাদের ভোটের একমাত্র উদ্দেশ্য এই রক্তপাতের অবসান ঘটানো। বারবার হালাত খারাপ হতে ऐसा ना हो जाए, ये खून खराबा बंद होना चाहिए। ভারত সরকারের অভিযোগ, অঞ্চলটিতে বাড়ছে বিদ্রোহীরা। এই অজুহাতে প্রায়ই চালানো হয় নানা অভিযান। নির্বাচন ঘিরে কাশ্মীরের সেনা সংখ্যা আরও বাড়িয়েছে ভারত। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, কেমন হলো এই দফার নির্বাচন? শুভজিৎ, কেমন হলো এই দফার নির্বাচন? আর একটু জানতে চাই আপনার কাছে যে আসলে কাশ্মীরের ভোট নিয়ে একটি আলোচনা হচ্ছে, সে বিষয়ে আসলে আপনি আমাদের সামনে কি বিশ্লেষণ তুলে ধরতে পারেন শুভজিৎ?
দেখুন সকাল সকাল ভোট দিয়েছিলেন ফারুক আব্দুল্লাহ এবং ওমর আব্দুল্লাহ। কাশ্মীরের দুজনই সাবেক মুখ্যমন্ত্রী এবং দুজনই কিন্তু বলছেন কাশ্মীরের যে ছবি সামনে দেখানো হচ্ছে, অর্থাৎ নির্বাচনকালীন যে শান্তিপূর্ণ ছবি কাশ্মীরের দেখানো হচ্ছে, অর্থাৎ যেমন ভোট হয়েছে সোপিয়ানে, ভোট হয়েছে ডোডায়, ভোট হয়েছে একদম কাশ্মীরের যেগুলো উপদ্রুত এলাকা বলে চিহ্নিত সেই এলাকাগুলো কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবং এইসব জায়গা থেকে যদি আপনি দেখেন সেখানে স্থানীয় যে দলগুলো সেখান থেকে বা একেবারে জাতীয় দলগুলো কোনো জায়গা থেকে কিন্তু সেই অর্থে বড় কোনো অভিযোগ, অর্থাৎ এজেন্ট বার করে দেওয়া, দু দলের সংঘর্ষ, এই ধরনের ছবি কিন্তু দিনভর কাশ্মীর থেকে সামনে আসেনি। তবে যেটা বলছিলাম ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ কাশ্মীরের দুই পরিচিত মুখ, তারা কিন্তু বলছেন যে কাশ্মীরের যে ছবি বারবার সামনে আসছে বা ভোটের দিন যে ছবিটা এখন দেখানো হচ্ছে এটাই কাশ্মীরের প্রকৃত ছবি নয়, এর পিছনেও ছবি আছে। এবং এই ভোট শান্তিপূর্ণ হলেও কাশ্মীরের মানুষ এই ভোটকে অনেকটাই মেনে নেয়নি, কারণ কাশ্মীরকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি। যেখানে আজকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে একেবারে বিধানসভার ভোট হচ্ছে, একই সঙ্গে কাশ্মীরেও বিধানসভার ভোট তারা ডিমান্ড করেছিল, কিন্তু কাশ্মীরে পৃথক বিধানসভা তারা পায়নি। ফলে কাশ্মীরের ভোট নিয়ে কাশ্মীরের মানুষের ক্ষোভ রয়েছে এবং তারা ব্যালট বাক্সে সেটা উগড়ে দেবে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় নেতারা। পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে দেশের ভোট কেমন হয়েছে, সেক্ষেত্রে দেখতে হলে যেটা বলছিলাম অন্ধ্রপ্রদেশে আজকে বিধানসভা নির্বাচন হয়েছে। অন্ধ্রপ্রদেশে দক্ষিণের ক্ষেত্রে কিন্তু যেখানে বলা হচ্ছে বিজেপি গতবার দক্ষিণে একেবারেই ভালো ফলাফল করতে পারেনি এবং অন্ধ্রপ্রদেশে তো খুবই ভালো ফল বিজেপির থেকে বিজেপি আগেরবার করতে পারেনি এবং বিজেপি এক্সপেক্ট করছে যে এবার হয়তো তারা বেশ কিছু আসন সেখানে বাড়াতে পারে। যদিও সেখানে যে বিধানসভা নির্বাচন আর যদি সেখানে দেখেন আজকে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যদি সহিংসতার খবর হিসেবে দেখা যায় অন্ধ্রপ্রদেশে বেশ কিছু সহিংসতা হয়েছে। সেখানে একেবারে ওয়াইএসআর কংগ্রেস স্থানীয় যে দল এবং তার সাথে বিজেপি এবং টিডিপি যে স্থানীয় দল তাদের সাথে কিন্তু একটা সংঘর্ষের ছবি সেটা কিন্তু দেখা গিয়েছে। সরাসরি নেতারা অর্থাৎ নেতৃস্থানীয় মধ্যেই কিন্তু বেশ কিছু সংঘর্ষ, হাতাহাতি, চড় মারা এই ধরনের ঘটনা সেখানে সামনে এসেছে। এবং দক্ষিণে তো যেহেতু ভোট সেখানে একদম সুপারস্টারদের যে লম্বা লাইন, আল্লু অর্জুন থেকে শুরু করে রাজামৌলি, এনটিআর জুনিয়র, আজকে সেখানে তারকা বহুল ভোট যেটা ভোটের লাইনে সেটা কিন্তু দেখা গিয়েছে। এর পাশে যদি আপনি পশ্চিমবঙ্গকে রাখেন এইখানে কিন্তু ছবিটা একেবারেই বদলে যায়, কারণ পশ্চিমবঙ্গের ছবি গোটা দেশের ছবির সাথে অর্থাৎ নির্বাচনকালীন ছবির সাথে উৎসবমুখের ছবির সাথে কখনোই মেলানো যায় না। গোটা দেশে যেখানে উৎসবের বেশি ছবি ভোট হয় সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে সহিংসতার আদলে ভোট হয় এবং সকাল থেকে গতকাল রাত থেকেই কিন্তু সহিংসতার খবর পাওয়া গিয়েছিল। গতকাল রাতেও যখন দর্শকদের জানাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গে তখনও বোমাগুলির আবহ চলছে এবং আজ সকালে সব মিলিয়ে কিন্তু যে সহিংসতার ছবি সর্বদিক থেকে সামনে এসেছে। চতুর্থ দফার নির্বাচন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটের শতাংশের দিক থেকে অনেকটা বেশি হলেও সেখানে ছবি কিন্তু সম্পূর্ণ ছিল রক্তাক্ত। বাকি দেশের কোন অংশ যদি দেখেন সেখানে উৎসব মুখর এবং সেখানে কিন্তু ভোটের যে পার্সেন্টেজ এবার বেশ কিছুটা বেশি এখনো পর্যন্ত। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। আর এর সাথেই ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। রাফাতে আরও তীব্র হচ্ছে ইসরায়েলি আগ্রাসন। রাতভর হামলায় প্রাণ গেছে শিশু সহ অন্তত 6 জনের। জাতিসংঘ বলছে এরই মধ্যেই রাফা ছেড়েছেন প্রায় 3 লাখ ফিলিস্তিনি। হামলা জোরদার হয়েছে উত্তর গাজাতেও। বেসামরিকদের রক্ষায় ফলপ্রসূ পরিকল্পনা না থাকায় ইসরায়েলের কাছে সাময়িকভাবে অস্ত্র বিক্রি বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। গেল 7 মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকার বেশিরভাগই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। নতুন করে হামলা জোরদার হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে। জাতিসংঘ বলছে এরই মধ্যে রাফা ছেড়েছেন 3 লাখ মানুষ। বাকিদের সরে যেতে বিমান থেকে ফেলা হচ্ছে লিফলেট। সেই সাথে চলছে দফায় দফায় হামলাও, যাতে কিছু অংশে বন্ধ হয়ে গেছে ইন্টারনেট পরিষেবা। ধুকে ধুকে চলছে চিকিৎসা সেবা দেয়া একমাত্র হাসপাতালটিও। বেসামরিকদের রক্ষায় ফলপ্রসূ পরিকল্পনা না থাকায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর আগে রাফাতে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। যেভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তাতে আমরা সত্যিই চিন্তিত। বেসামরিকদের রক্ষা করার কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। তবে যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা তেল আবিবের। বেইত হানুন আর বেইত লাহিয়াতে সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে অভিযান শুরু করেছে আমাদের বাহিনী। হামাস নির্মূল আর জিম্মিদের ফিরিয়ে আনার আগ পর্যন্ত এই অভিযান চলবে।
לשקם את יכולותיו הצבאיות בג'באליה. উত্তর গাজায়ও হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদাররা, যাতে যোগ দিয়েছে ইসরায়েলের বিমান বাহিনীও। রোববার রাতে ঘনবসতিপূর্ণ জাবালিয়াতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রাণ যায় বেশ কয়েকজন ফিলিস্তিনির। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধে নজিরবিহীন আগ্রাসন চালানোই আইসিজের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কায়রো। এই মামলায় একাত্মতা পোষণ করেছে তুরস্ক। মিলা খন্দকার, চ্যানেল 24। এবার আমরা গাজা পরিস্থিতির খবরাখবর জানতে চাই। সরাসরি গাজা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ মর্তুজা। ডক্টর মর্তুজা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং জানতে চাই আপনার কাছে যে আসলে এখন গাজার পরিস্থিতি কি, আপনি যেখানে আছেন সেখানকার মানুষ এই হত্যাযজ্ঞের মধ্যে কিভাবে দিন পার করছে। আর আরেকটি প্রশ্ন আপনাকে করে রাখি, হামাসের শক্তিমত্তা এবং হামাসের অবস্থা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলছেন, সে বিষয়ে যদি আপনার কোনো মূল্যায়ন থেকে থাকে। প্রথম তো এখানে তো এই গাজা নরসিং গাজা তো আছে, অবস্থা তো আমাদের অবস্থা তো অনেক খারাপ। তো ইসরায়েলি সব জায়গা আছে, তো এই নর্থেন আর আমাদের জায়গা তো আজাইতুন আর এই জাবালিয়া তো আছে, তো অবস্থা বেশি খারাপ। তো মানুষই এইসব সময় মানে মুভ করে এই জায়গা অন্য জায়গা, আর এখন তো কোনো একটাও জায়গা ভালো না, মানে মানুষ টায়ার্ড। এখন তো মানুষ অনেক সাফারিং, মানুষ বেশি সাফার। আর আমাদের তো গাজা তো এখন তো কোনো জীবন নাই, লাইফ নাই, কিছু নাই, তো খাবার নাই, তো কিছু জীবন নাই, তো কারেন্ট নাই, তো ইন্টারনেট নাই, তো কিছু নাই। তো সেটা তো আমি বলি, তো আমরা তো শেষ করা লাগবে। এই এখন তো যুদ্ধ এই সময় তো 8 মাস কন্টিনিউ করে, এটা তো আমরা তো মানুষ, আমরা তো কি করব, আমরা তো কিছু করার নাই। আর তো হামাসের অবস্থা তো আমরা তো সেম, মানে শুধু জাজিরা তো দেখবো, মানে টিভি নাই, তো শুধু নিউজ শুনে। এই হামাসের অবস্থা মনে হয় এখন তো সবাই বলে শক্তিশালী আছে, কিন্তু আমরা তো কিছু জানতে পারে না। তো আমরা তো শুনি শক্তিশালী, কিন্তু এখন তো আমরা তো কি লাগবে, শেষ করা লাগবে এই যুদ্ধ। আমার মানুষ সবাই মারাই গেছে, মানুষ বেশি মারাই গেছে, এখন তো 3000 উপরে গিয়েছে। ডক্টর মর্তুজা, আমরা বুঝতে পারছি যে আসলে এটা একটা ভয়াবহ পরিস্থিতি। আপনি কিছুদিন বাংলাদেশে ছিলেন, যে কারণে আপনি আমাদের বাংলায় আপনার মনের সেখানকার পরিস্থিতি বলতে পারছেন। আমরা আপনাকে পেয়েও আমরা আনন্দিত, কিন্তু আবার জানি যে সেখানে যে হত্যাযজ্ঞ চলছে, যে গণহত্যা চলছে, সেটা তো ভয়াবহ, কোনো অবস্থাতেই ব্যাখ্যা করা যায় না। কবে শেষ হতে পারে এই যুদ্ধ? আপনারা বিশ্ববাসীর কাছে কি প্রত্যাশা করেন, কি পদক্ষেপ প্রত্যাশা করেন? আমরা তো জানি না কবে শেষ করি, তো এটা তো কেউ জানে না। তো মনে হয় শেষ করা যায় না, তো মনে হয় শেষ করা যায় না। তো এই তো বেশি সময় নিছে, কারণ কি এই তো মানুষ সবাই মারা গেছে, এখন তো মানুষ নাই, তো মানুষ সবাই মারা গেছে, এখন তো মানুষ নাই। কি করে মানুষ, মানুষ কি করছে? তো মানুষ মানে গান মানে করে কিছু করে নাই। বাচ্চাই মারা যায়, এই ওল্ড এজ মারা যায়, উমেন মারা যায়। তো এই কাজ কেন? তো সবাই মারা গেছে কেন? ওরা কি করছে যেটা আমি বলি। ডক্টর মর্তুজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশে ছিলেন বলে, বাংলাদেশে পড়াশোনা করেছেন বলে বাংলা ভাষায় আমরা আসলে গাজাবাসীর যে দুর্দশা, গাজাবাসীর যে অবস্থা, সেটা একটু জানতে পারলাম। নিশ্চয়ই পরবর্তীতে হয়তো আমরা আবারও আপনার মাধ্যমে গাজাবাসীর যে অবর্ণনীয় দুর্ভোগ এবং গাজাবাসীর যে পরিস্থিতি, সেটা হয়তো চ্যানেল 24-এর দর্শকদেরকে তথা বাংলাদেশের মানুষদেরকে জানানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মর্তুজা। আর এর সাথে এই ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় হলো আরেকটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত। আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে, আপনাদের সাথে আছি আমি রাহাত মিনাস।
বাংলাদেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি দুটি বিদ্যালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশটিতে দুটি বিদ্যালয় থেকে ৭০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ৬২ জন, জিপিএ 5 পেয়েছেন মাত্র 1 জন। পাশের হার শতকরা 94.4%। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৬ জন, এতে পাশ করেন ২৯ জন। রাইস আল কাইমার বাংলাদেশ বিদ্যালয় থেকে অংশ নেন ৩৪ জন, পাশ করেন ৩৩ জন। দেশটির শিক্ষকরা বলছেন এবারের ফলাফল আশা অনুরূপ হয়নি, আর এমন ফলাফলে অসন্তুষ্ট প্রবাসী অভিভাবকরা। এবার এক নজরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কিছু খবরাখবর দেখে নিব। ধরপাকড় ও বহিষ্কৃত হওয়ার ঝুঁকির মধ্যেও ইসরায়েল বিরোধী বিক্ষোভে অনড় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। তাঁবু টাঙিয়ে বিক্ষোভের পাশাপাশি করছেন স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনও। বিক্ষোভ থেকে এ পর্যন্ত ৫০ জন অধ্যাপককে আটক করেছে দেশটির পুলিশ। আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩১৫ জনের প্রাণহানি, আহত হয়েছেন ১৫০০-এর বেশি মানুষ। বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, ব্রাজিল ও চীনের বেশ কিছু অঞ্চল। ব্রাজিলে নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। রাশিয়ার বোলগোরেদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ১৫ জন, আহত হয়েছেন কয়েকজন। রোববার একটি ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। মুহূর্তেই ধসে পড়ে বহুতল ভবনটি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকেই। এই ছিল ওয়ার্ল্ড নিউজ টুডের এখনকার আয়োজনে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।